নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তায় কি শুভেন্দু অধিকারীদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে? রাজনৈতিক মহলে বাংলার এরকমই একটা আলোচনা বা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। কারণ আপনারা জানেন যে গত বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে প্রায় মাস তিনেক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন। তিনি নিজেকে কিছুটা সরিয়ে রেখেছিলেন এবং মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কাজকর্ম নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তার বাইরে তিনি দলীয় বড় কর্মসূচি বা দলীয় কোনো কর্মসূচিতে তিনি সেইভাবে অংশগ্রহণ করছিলেন না বা থাকছিলেন না। তো এই নিয়ে অনেকটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল যে রাজনৈতিক মহল মনে করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। কারণ হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছিলেন, রাজভবনে ধর্ণা দিয়েছিলেন, তারপরে তিনি এটা শেষ দেখে ছাড়বেন এইরকম ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিছুটা সেই ব্যাপার থেকে নিরস্ত করেন এবং তার কারণেই তার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং সেই কারণে তিনি দলের সাধারণ সম্পাদক হিসাবে যে তার কাজকর্ম সেখান থেকে তিনি নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন এবং মূলত ডায়মন্ড হারবারের কাজ নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। এই ব্যাপারে হচ্ছে তিনি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে যাওয়াতে দলের থেকে একটা দূরত্ব তৈরি করাতে বিজেপি শিবিরের মধ্যে একটা আনন্দের উচ্ছ্বাস একটা তৈরি হয়েছিল। বিজেপি শিবির মনে করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের দূরত্ব তৈরি হয়েছে, তিনি আর দলে সক্রিয়ভাবে তিনি নেই, তিনি আর সেইভাবে কাজ করছেন না বা করবেন না। পাশাপাশি এজেন্সির গুঁতো খেয়ে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই চুপচাপ হয়ে গিয়েছেন, কারণ তখন এজেন্সির বিভিন্ন ব্যাপারে তাকে ডাকখোঁজ চলছিল। গত বছর আপনারা জানেন বারেবারই তাকে ডাকা হয়েছে এবং তার জন্য তাকে বারে বারে কোর্টে দ্বারস্থ হয়েছে, কোনো সময় হাইকোর্টে, কোনো সময় সুপ্রিম কোর্টে। তো বিজেপি শিবির মনে করছিল যে এইরকম ভাবেই নির্বাচন পর্যন্ত চলবে, অভিষেককে এজেন্সির গুঁতো দিয়ে অনেকটাই থমকে দেওয়া যাবে, আটকে রাখা যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হলে তিনি দলে আর সেইভাবে সক্রিয় থাকবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একার পক্ষে এই লোকসভা ভোটে সেইভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, বিশেষ করে সাংগঠনিক দিক থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নির্বাচনী প্রচারের কাজেই থাকবেন, কিন্তু সাংগঠনিক বিষয়, খুঁটিনাটি বিষয় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছিলেন, সেটা থেকে দল অনেকটাই বঞ্চিত হবে এবং অভিষেক নিজেকে সরিয়ে নিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি কনসেন্ট্রেট করে সেক্ষেত্রে বিজেপিরই লাভ হবে। কারণ অভিষেকও মাঝে মধ্যে সংবাদ মাধ্যমকে বলেছেন যে দল যদি চায় যে ডায়মন্ড হারবারের বাইরে তাকে দল কাজে লাগাবে তাহলে তিনি সেখানে অংশগ্রহণ করবেন, কিন্তু তা না হলে তিনি ডায়মন্ড হারবারে যদি লড়েন সেখানেই তিনি নিজেকে কনসেন্ট্রেট করতে চান। তো এই ধরনের কথাবার্তাতে বিজেপি শিবির যথেষ্ট তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয়েছিল। বিজেপি কর্মীদের মনে হয়েছিল যে অভিষেকের সঙ্গে মমতার দূরত্ব তৈরি হতে বিজেপির অনেকটাই সুবিধা হবে, বিজেপি অনেকটাই অ্যাডভান্টেজে থাকবে। তো কিন্তু দেখা গেল মাস দু তিনেকের মধ্যেই হচ্ছে পট পরিবর্তন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জেলার এবছরের গোড়ার দিকে বিভিন্ন জেলার নেতাদের নিয়ে যখন বৈঠক করা শুরু করলেন, তখন অভিষেক সেখানে অংশগ্রহণ করা শুরু করলেন, তিনিও তার মতামত দিতে থাকলেন এবং আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ হচ্ছে অভিষেককে দলের সাংগঠনিক দায়িত্ব নেওয়ার জন্য তিনি এগিয়ে দিলেন। তো এরপরে যেটা হলো, ফেব্রুয়ারির 8 তারিখে যখন ক্যাম্পেইন শুরু হলো লোকসভা নির্বাচনে, সেখান থেকে অভিষেক সক্রিয় শুধু না অতি সক্রিয় হলেন এবং বিগত কয়েক মাসে যেটা দেখা গেল, প্রথমে দেবকে নিয়ে মিটিং করা, দেব নির্বাচনে লড়তে রাজি হচ্ছিলেন না, তাকে নিয়ে মিটিং করা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে নিয়ে এসে সেখানে বৈঠক করে দেবকে রাজি করানো খাটাল থেকে দাঁড়ানোর জন্য। তার সেই অপারেশন দিয়ে শুরু হলো এবং একে একে যখন প্রার্থীদের নির্বাচন হলো, বিশেষ করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় অভিষেক যথেষ্ট সক্রিয় ছিলেন। ওই সভা নিয়ে তিনি একেবারে মূল উদ্যোগী ছিলেন এবং আয়োজক ছিলেন। তো সেই সভা হওয়ার পরে যখন প্রার্থী ঘোষণা হলো, দেখা গেল যে বহরমপুরে ইউসুফ পাঠানকে নিয়ে সমস্যা তৈরি করছেন হুমায়ুন কবির বিধায়ক। হুমায়ুন কবিরকে ডেকে মিটিং করে হুমায়ুন কবিরকে যে লাইনে আনা এবং হুমায়ুন কবির তারপরে আবার পাঠানকে নিয়ে নির্বাচনে নেমে পড়া। পরবর্তীকালে দেখা গেল যে মালদাতে যেখানে সমস্যা ছিল সেই নিয়ে মালদা জেলার নেতাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন। রতুয়া হরিশ্চন্দ্রপুরে যে সমস্যা ছিল সেগুলো নিয়ে তিনি বৈঠক করলেন। পরবর্তীকালে তিনি ঝাড়গ্রামে নেতাদের নিয়ে বৈঠক করলেন। যেখানে যেখানে দলের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেইগুলো নিয়ে তিনি বসে নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করে একযোগে দলের কাজে বা লোকসভা ভোটের কাজে নামার জন্য তিনি উদ্যোগী হলেন এবং পরপর বীরভূমে গেলেন। বীরভূমে কাজল শেখকে নিয়ে একটা সমস্যা ছিল, সেখানেও তিনি বৈঠক করলেন কাজল শেখ এবং কাজল শেখ বিরোধী যারা রয়েছে তাদেরকে নিয়ে, যে যাতে দল ঐক্যবদ্ধ হয়ে সেখানকার দুটি লোকসভা নির্বাচনে লড়াই করতে পারে। পরে তিনি হুগলিতেও মিটিং করলেন। এরপরে যেটা দেখা গেল যে হুগলিতেও মিটিং করার পরে তিনি বললেন যে হুগলি আসনে দল বড় মার্জিনে জিতবে, এইসব তিনি বক্তব্য রাখলেন সংবাদ মাধ্যমের কাছে। এবং তার পরের ক্ষেত্রে যেটা তিনি একটা বৃহৎ একটা কর্মসূচি নিলেন, সেটা হলো যে
দলের সমস্ত পঞ্চায়েত প্রধানদের নিয়ে তিনি ভার্চুয়াল বৈঠক করলেন সারা রাজ্যের, এবং সেখানে তিনি পরিষ্কার বলে দিলেন যে নিজেরা নির্বাচনে জিতে গিয়েছি, নিজেরা নির্বাচনটা হয়ে গেছে, এইটুকু নিয়ে দায়িত্ব খালাস করে দিলেই চলবে না। যেখানে যেখানে তারা নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন সেই অঞ্চলে বা সেই পঞ্চায়েতে যদি দল ভালো লিড না পায়, তাহলে সেক্ষেত্রে প্রধানদের পরবর্তীকালে থাকা নিয়ে দল চিন্তা ভাবনা করবে তারা পরবর্তীকালে প্রধান থাকবেন কিনা। কারণ লোকসভা ভোটে যদি তাদের এলাকাতে যদি দল খারাপ ফল করে, তাহলে সেক্ষেত্রে দল বুঝে নেবে এবং তারা সেই পদে থাকবেন কিনা সেটা নিয়ে দল চিন্তা ভাবনা করবে। এইটা তৃণমূলের অন্দরে অনেকেই মনে করছেন যে এটা একটা বড় পদক্ষেপ, এবং পঞ্চায়েত প্রধানরা নিশ্চিতভাবে এখন বুঝতে পারছেন যে যদি পঞ্চায়েত প্রধানের পদ টিকিয়ে রাখতে হয়, সেক্ষেত্রে দলকে সেখানে লোকসভা ভোটের প্রার্থীকে লিড দিতে হবে। এই ধরনের বার্তা অভিষেক দিলেন। একইভাবে পরপর চলছে কর্মসূচি। আগামী কয়েকটা দিনও হচ্ছে অভিষেক আরো বিভিন্ন জেলার সঙ্গে বসবেন, যেখানে যেখানে জেলায় নেতৃত্বের সমস্যা রয়েছে, নেতৃত্বের মধ্যে সমস্যা রয়েছে, যেখানে নেতৃত্বের সমস্যার জন্য সাংগঠনিকভাবে দল দুর্বল হতে পারে এবং সেখানে লোকসভা ভোটে তার প্রভাব পড়তে পারে, সে ব্যাপারেও তিনি উদ্যোগী হবেন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। তারপরে হুগলির পরে তিনি উত্তরবঙ্গে গিয়ে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সেখানেও মিটিং করেছেন, সেখানে দলীয় কিছু কর্মসূচিও করেছেন। সে কর্মসূচিতে যুব সম্প্রদায়ের একটা ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে অভিষেককে কেন্দ্র করে, এবং অভিষেক সে আবার আগের ফর্মে ফিরে আসাতে যথেষ্টই হচ্ছে তৃণমূলের যুব অংশ বিশেষ করে তারা যথেষ্ট উদ্দীপনা পেয়েছে। এবং লোকসভা ভোট পর্যন্ত, কারণ যেহেতু অভিষেকের ভোট একদম শেষ দফায়, তিনি যেমন নির্বাচনী প্রচারের মধ্যে রয়েছেন, বড় মিটিং করছেন, তেমনি আবার দলীয় কর্মীদের নিয়েও মিটিং করছেন, দলের নেতাদের নিয়েও মিটিং করছেন, যেখানে যেখানে সমস্যা আছে সেখানে তিনি মিটিং করছেন, এবং যে ফাঁকফোকরগুলো রয়েছে সেগুলো তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই ফাঁকফোকরগুলো না বোঝালে। কারণ অভিষেক একটা জিনিস বুঝেছেন যে যতই আছে সমর্থন থাক, যতই সরকারের উন্নয়নের কাজের কথা বলো, দলে যদি ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে, দলের মধ্যে যদি ঐক্য না থাকে, সেক্ষেত্রে ভোটে ফল ভালো করা এক প্রকার অসম্ভব। তিনি তো এই সাংগঠনিক বিষয়টাকে নিয়েই ধরেছেন, যেখানে গোলমালগুলো রয়েছে সেখানে তিনি সেগুলোকে মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন একের পর এক জেলায়। তো এর ফল যে পাওয়া যায় তিনি সেটা বুঝতে পেরেছেন, কারণ গত বছর যখন নবজোয়ার হয় পঞ্চায়েত নির্বাচনের আগে, সেই নবজোয়ারে কুচবিহার থেকে একদম দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত তিনি যখন করেছিলেন, তাতে যে অংশ যোগদান করেছিল অভিষেকের সেই কর্মসূচি, বিশেষ করে যুব তৃণমূলের বা যুব সম্প্রদায় যারা যোগদান করেছিল, তাদের সেই নবজোয়ার কর্মসূচিতে তৃণমূল একটা সাংগঠনিকভাবে তাদের মধ্যে একটা ঢেউ এসেছিল। এবং অভিষেক লক্ষ্য করেছেন যে যেহেতু যে কোনো রাজনৈতিক দলে যুব সম্প্রদায় বা যুব কর্মীরাই খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোটের কাজে বা বিভিন্ন কাজে, তো সেই জন্য সেই যুব সম্প্রদায়কে তিনি উজ্জীবিত করতে চেয়েছিলেন, এবং তার ফল হাতে নাতে তিনি পেয়েছিলেন। পঞ্চায়েত ভোটে সবকটি জেলা পরিষদ তৃণমূল দখল করেছিল, এবং অভিষেক মনে করেছেন যে যুব সম্প্রদায় বা যুব তৃণমূলের যারা রয়েছেন দলে যুব সম্প্রদায়কে উজ্জীবিত করতে পারলে ভোটে তাতে ভালো ফল আসে। তো সেই লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। তো এই কর্মসূচিটা যবে থেকে গত 2-2.5 মাস ধরে অভিষেক শুরু করেছেন, তবে থেকে বিজেপি শিবিরে একটা চিন্তা শুরু হয়েছে, বা নেতাদের মধ্যে কপালে চিন্তার ভাঁজ পড়ছে যে যেভাবে অভিষেক সক্রিয় হয়েছেন, যেভাবে তিনি দলের কাজটাকে বা দলের সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, চাঙ্গা করার চেষ্টা করছেন, তাতে কিন্তু আখেরে তৃণমূলেরই লাভ হবে। এবং বিজেপি যেটা ভেবেছিল যে অভিষেককে বা ডায়মন্ড হারবারে আটকে দেওয়া যেতে পারলে তাতে অনেকটাই বিজেপি লাভ হবেন, সেই স্ট্র্যাটেজিটা বা সেই আশাটা তাদের হচ্ছে আশাভঙ্গ তারা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে তিনি নির্বাচনী প্রচার করে যাচ্ছেন, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার এবং তার সঙ্গে সংগঠনটাকে চাঙ্গা করার যিনি কাজ করছেন, তাতে বিজেপি শিবির এখন কিছুটা তাদের আশাভঙ্গ। যে কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিজেপির মধ্যে সুকান্ত মজুমদারের ভোট রয়েছে 26শে এপ্রিল। তিনি গত মাসখানেক ধরে ভোটের তারিখ ঘোষণার পর থেকেই তিনি হচ্ছেন আর বালুঘাট ছেড়ে বেরোচ্ছেন না, কারণ তারও এবার কঠিন লড়াই। একইভাবে হচ্ছে দিলীপ ঘোষও দুর্গাপুর বর্ধমানে তিনি আটকে গেছেন, তাকে অন্য আসনে দেওয়া হয়েছে বলে তার নতুন জায়গা, তিনিও সেখানে আটকে গেছেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এবং হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব মোদী অমিত শাহর উপর ভরসা করে বিজেপির এবার প্রচার চলছে। মূলত এই তিনটে মুখকে রেখেই প্রচার চলছে, কিন্তু বিজেপি শিবিরও বুঝতে পারছে যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহকে দিয়ে বড় নির্বাচনী সভা করলেই হচ্ছে কাজ শেষ হয়ে যায় না। কারণ নির্বাচনটা এক একটা লোকসভা ক্ষেত্র বিরাট এলাকার, সেখানে একটা প্রধানমন্ত্রীকে দিয়ে একটা সভা করলাম কি অমিত শাহকে দিয়ে একটা সভা করলাম, তাই দিয়ে ভোটে জিতে আসা যাবে এমন কোনো মানে নেই। কারণ প্রতিটা বুথ, প্রতিটা ভোটারের কাছে পৌঁছানো সাংগঠনিক কাজটাকে আরো জোরদার না করতে পারলে সেক্ষেত্রে ফল তুলে আনা সম্ভব
সম্ভব হয় না। তো তৃণমূল সেইভাবে নামিয়ে বুথে বুথে বুথ স্তরে সেই জায়গা নামিয়ে নিয়ে অভিষেক চেষ্টা করছেন যে বুথ স্তর থেকে যাতে কর্মীদের সক্রিয় করে সেই ফলটা তুলে আনা যায়। সেক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে আছে, কারণ তারা বড় জনসভা শুভেন্দু অধিকারী বা অমিত শাহ বা মোদীজির হয়তো করবেন আগামী কয়েকদিন বা আগামী 1 জুন ভোটের শেষ দফা নির্বাচন পর্যন্ত। কিন্তু নিচুতলার যে সাংগঠনিক যে কাজ বা নিচুতলার যে যারা প্রতিনিধিরা রয়েছেন পঞ্চায়েত এবং পৌরসভা প্রতিনিধিরা, তাদের যদি সক্রিয়তা না থাকে তাহলে সেক্ষেত্রে সংগঠন চাঙ্গা হয় না, এবং তারা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোটে সেক্ষেত্রেই ভোটের ফলাফল ভালো আসে। এবং তারা ভোটটাকে করিয়ে নেওয়ার জন্য যে মেশিনারি দরকার সেই মেশিনারিটা যদি সক্রিয় না করা যায় তাহলে সেক্ষেত্রে ফল আশা করা যায় না। তো সে কাজটা করাতেই বিজেপি শিবিরের মধ্যে চিন্তার ভাঁজ বাড়ছে, শুভেন্দুদের কপালে ভাঁজ পড়ছে, কারণ যেভাবে অভিষেক সক্রিয় হচ্ছে আগামী দিনে হয়তো আরো সক্রিয় হবেন প্রথম দফার নির্বাচনের পর থেকে। তাতে কিন্তু বিজেপি মনে করছে যে সাংগঠনিকভাবে যদি তৃণমূল শক্তিশালী হয় সেক্ষেত্রে কিন্তু তারা ভোটে যথেষ্ট বিজেপিকে বেগ দেবে, এবং বিজেপি যে আশা করছে এত আসন তত আসন সেটা হয়তো তারা সেই লক্ষ্য পূরণে হয়তো তাদের করা হয়তো সম্ভব হবে না। তাই শুভেন্দুদের কপালে ভাঁজ পড়ছে। যাই না আগামী দিনে অভিষেকের এই সক্রিয়তা তৃণমূলের পক্ষে কতটা কাজে দেবে বা কতটা তার ভালো ফল করার ক্ষেত্রে ভূমিকা নেবে সেটা আগামী দিনে বলা যাবে, বা লোকসভা ভোটের রেজাল্টের পরে বলা যাবে। তবে আপাত দৃষ্টিতে অভিষেকের এই সক্রিয়তা যথেষ্ট চিন্তায় ফেলেছে রাজ্য বিজেপিকে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।